তোমরা যারা আমার বন্ধুরা আছো তারা তো আমার কিচেন সবাই চেনো, আমার রান্নাঘর চেনো না এমন কোনো বন্ধু নেই। আজকে তোমাদের আমি একটা স্পেশাল রান্নার জায়গা দেখাই, যেখানে তোমাদের আজ পর্যন্ত দেখানো হয়নি। যদি এটা আমি সব সময় করি না, মাঝে মাঝে এখানে রান্না করি, আর এটা আমার ভালো লাগা বলতে পারো। দাঁড়াও আগে রান্নাঘরটা দেখাই, তারপরে কথা বলছি। আমার এখানে রান্না করতে কেউ কোনোদিন দেখেছো? যেহেতু চিকেন হবে তাই আমি চলে এসেছি এখানে রান্না করতে। এটা আমার একটা ভালো লাগার জায়গা। আর দেখো এখান থেকে প্রকৃতিটা কত সুন্দর, গাছের ফুলগুলো এত সুন্দর লাগছে, আর আমি এর মাঝে বসে বসে রান্না করছি। আর দেখেছো আমার চন্দ্রমল্লিকাগুলো কেমন বড় বড় ফুটেছে। এখন তো ছাদে কম উঠি, তোমাদের সাথে শেয়ার করা হয় না। যেহেতু দেশি মুরগি রান্না করছি তাই ভাবলাম চলো কাঠের জালে কেন করি না, আমার বাচ্চারা খেতে খুব ভালোবাসে। আর তোমরা জানো আমি ছোট থেকে গ্রামে বড় হয়েছি, তো কাঠের প্রতি আমার একটা ভালো লাগা আছে। আমার ওই বাড়িতে প্রচুর গাছ ছিল, আর আমি যখন ওখানে থাকতাম আমি প্রচুর কাঠে রান্না করতাম। এখন বলবে যে যেহেতু গ্রামে বড় হয়েছি সেহেতু কাঠে, আমার মা কিন্তু অতটা কাঠে করতে পারে না, কিন্তু আমি যখন দেখলাম ওই বাড়িটা আমি করলাম, গ্রামের বাড়ি, আশেপাশে সবাই কাঠে রান্না করে। এবার আমি ভাবলাম আমার বাড়িতে এত কাঠ, আমি কেন শুধু শুধু এত এত টাকার গ্যাস কিনবো। তো আমি বাড়িতে কাঠে রান্না করতাম। সে অফিস যেতাম ভোরবেলা 6টার সময় উঠে কাঠের জালে রান্না বসাতাম। আর শীতকালে সেটা যে কতটা ভালো লাগা ছিল সেটা তো বলে বোঝাতে পারবো না। তো আমার খুব ইচ্ছা আছে এখানে একটা কাঠের জালে রান্নাঘর করব ছাদে, সেটা খুব সুন্দর করে সাজাবো। তোমাদের কার কি মত সেটা একটু কিন্তু জানিও। তোমরা বলবে যে কি বলে শহরের বাড়িতে কাঠ কোথায় পায়, গ্রামের বাড়িতে তো প্রচুর কাঠ ছিল, শহরের বাড়িতে কাঠ কোথায় পায়। এগুলো হচ্ছে আমার বাড়িতে যখন কাজ হয়, আমার যে মিস্ত্রি, মানে আমি এই বাড়িতে যে কাজই করাই নির্দিষ্ট মিস্ত্রি আছে, মানে ধরো ইলেকট্রিকের কাজ করায় নির্দিষ্ট, রাজমিস্ত্রির কাজ করায় নির্দিষ্ট। তো ওই দাদা যতবারই কাজ হয় ওই যে বাঁশ টাশগুলো নিয়ে আসে না, ওগুলো রেখে চলে যায়। ওই গলির মধ্যে এক গাদা বাঁশ জমা হয়ে আছে, তাই ভাবলাম কেন একটু এখানে মানে নিজে আবার এই কাঠের ব্যবস্থা করি না। অনেক কাজের মাসিরা আসে, বলে নিয়ে যাব, আর না নেবে না, আমি রান্না করব। তো এরকম স্পেশাল স্পেশাল জিনিস হলে এই ছাদের উনুনে রান্না করতে ভালোই লাগে। ছোটবেলা তুমি করতে না? মাম বলছে ছোটবেলার কথা মনে পড়ে। আমি বললাম না আমি গ্রামের বাড়িতে করতাম। তখন তো ধরো একটা এরকম ব্যাপার ছিল যে এস্টাবলিশ হতে হবে, একটা জায়গায় পৌঁছাতে হবে, সেই জন্য মানে যতটুকু সাশ্রয় করা যায়, নতুন সংসার, পেছনে কোনো ব্যাক সাপোর্ট নেই। তোমাদেরকে তো বলেইছি যে পুরোটাই একার সংসার আমাদের তৈরি, তোমাদের দাদার বাবা মা ছিলেন না। এই এখানে রান্না করছি তো একা একাই দাঁড়াতে হবে, সেই জন্য তখন একটু সংসারটাকে স্টেবল করার জন্য যতটুকু সাশ্রয় করা যায় তাই করতাম। আর আজ যেটা করছি সেটা হচ্ছে শখে করছি, খুব ভালো লাগে। তুমি কাঠের জালে রান্না করতে। আর একটা কথা, আমি কিন্তু এই উনুনটা কিন্তু আমার নিজের হাতে বানানো, যে আমি কোনোদিন উনুন পারতাম না। মানে গ্রামে থাকতে এরকম হয়েছিল, লোককে ডেকে ডেকে বানাতাম, পাশের বাড়ি একটু দিদি একটু বানিয়ে দিয়ে যাও একটু বলতাম। তারপরে ভাবলাম আচ্ছা আমাকে কেন লোক সারা বছর বানিয়ে দেবে, আজকে বানাতে ডাকছি ঠিক আছে, কাল ডাকবো ঠিক আছে, পরশু ডাকবো, কিন্তু এরকম করে কতদিন। আর মাটির উনুন তো ভাঙবেই, তো রান্না করতে করতে নষ্ট হয়ে যায়, বর্ষাকালে নষ্ট হয়ে যায়। আমি কেন শিখি না? সব কিছু শিখতে পেরেছি, একটা উনুন সামান্য জিনিস শিখতে পারবো না? শিখে গেলাম কোনদিন, হয়তো খুব ভালো হয় না, কিন্তু চলে যাওয়ার মতো কিন্তু হয়। আমি নাড়িয়ে দিলাম, এই জন্য রান্নাটা ভালো হয়। তো এই দেখো মশলা কষতে বসিয়েছি, কাঠের উনুনে মশলা বানানো। এই যে মা বসিয়ে দিয়েছে। ও মা, মনে আছে মা তুমি যখন কাঠের জালে রান্না করতে পাশে বসে আমার পড়াতে, ওই কাঠের রান্নাঘরে বসেই পড়াতে, কাঠের রান্নাঘরে পড়াতো, আর পাশে অনেকগুলো কাঠ থাকতো, ভুল হলেই একটা তুলে পেটানো, ছোট ছোট কাঠগুলো। আর অঙ্ক করতে বসলে তো কাঠের জালে রান্না হচ্ছে পাশে, এদিকে আমি মার খাচ্ছি। এই একজন এখানে, কারণ তুই কাঠের জালে রান্না করে দেখিস নি, এই ছাদে বসে দেখেছিস 2-1 বার। আমাদের তো রোজই প্রায়। তোকে তো দেওয়া হবে না। কে বলেছে তোকে দেবে? তোকে কেউ দেবে না। সুন্দর করে রান্নাঘর বানাবো, দেখেই লোভ লাগছে। টিউশন থেকে পড়ে ফিরে দেখছি মা এতগুলো মটরশুঁটি কিনে রেখেছে। বুঝে গেছি বাড়িতে তার মানে কিছু একটা স্পেশাল রান্না হবে, তাই ভাবলাম মাকে একটু হেল্প করি। ফার্স্টে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে মাকে বললাম তাহলে পুরটা না হয় আজকে আমিই বানাই। মা তো একদিকে রান্নার জোগাড় করছেই, আরেক দিক থেকে না হয় আমি একটু হেল্প করে দিই।
এর আগে কখনো মটরশুঁটির কচুরির পুর আমি বানাইনি, মাকে বানাতে দেখেছি কিন্তু কোনোদিন জিজ্ঞাসাও করিনি কিভাবে বানায়। কিন্তু এবার একটু ইচ্ছা হলো কিরকমভাবে কি বানায় একটু দেখি, না হয় শিখেই নি। একটু করে জিজ্ঞাসা করতে করতে পুরোটাই বানিয়ে ফেলেছি পুরটা আমি। মা যেভাবে বললো, প্রথমে মটরশুঁটির সাথে আদা কাঁচা লঙ্কাটা বেটে নিলাম, বেটে তারপরে এই পুরটাকে আস্তে আস্তে একদম ড্রাই হওয়া অবধি কড়াইতে রেখে দিলাম। নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, আর দিয়েছিলাম কিছুটা চিনি। যেরকমভাবে মা পাশ থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে আমি শুধু ঢেলে যাচ্ছি আর নাড়িয়ে যাচ্ছি। এই রান্নাটা আমাদের বাড়ির কিন্তু সবার পছন্দ, ইনক্লুডিং মি। কিন্তু এই মটরশুঁটির কচুরি বানালেই কড়াইশুঁটিগুলো আমাকেই ছাড়াতে হয় ছোট থেকে। এখন না হয় পুরটা বানাচ্ছি নিজের ইচ্ছে, কিন্তু মটরশুঁটিটা তো আর নিজের ইচ্ছে ছাড়াতাম না, ওটা তো মা জোর করেই করাতো। যেই পুরটা বানিয়ে দিয়েছি অমনি পুরটা নিয়ে নিয়েছে। অন্যদিন কিন্তু লুচি আমি বেলে দিই, আজকে আর আমাকে বেলতে দেয়নি। তার বক্তব্য হচ্ছে আমি নাকি বেললে সব পুর ফেটে বেরিয়ে যাবে। থাক, আর রিস্ক নিলাম না, সেই কারণে লাস্টে হয়তো আমার কপালেই আর কচুরি জুটলো না, সেই কারণে মাকে দিয়ে দিলাম, বাকিটা মাই করলো। তবে হ্যাঁ, মা হয়তো হাতে করে বানাচ্ছে, কিন্তু মা কিন্তু খাইনি একটুও। খুব জোর করায় এক গাল ছিঁড়ে খাইয়েছিলাম, বুঝতে পারছো, একটা গোটা লুচিও নয়, একটুখানি জাস্ট টেস্ট করে দেখা। আর রাতে খেয়েছিল এমনিতে, মা খই খেয়েই শুয়ে পড়েছিল, দুধ দিয়ে একটু খই খেয়েছিল, তাও অনেক রাতের দিকে। প্রথমে বলছিল খাবেই না, লাস্টে ওইটুকু খেয়ে শুয়ে পড়েছিল। তবে হ্যাঁ, এইবার আমি কিন্তু কিভাবে এটাকে বানাতে হয় দেখে নিলাম। পরের বার মা জোর করলেও শুনবো না, পরের বার পুরোটাই নিজে বানাবো। তাতে ফেটে পুর বেরিয়ে গেলে যাককে, কিন্তু বানাবো আমি নিজেই। গত বছর পর্যন্ত মিঠি এই কচুরিটা খেতে ভালোবাসতো না, এবছর থেকে দেখছি বেশ ভালো লেগেছে, টেস্ট বোঝা শিখেছে। তবে হ্যাঁ বাবা, এইবার কিন্তু এটাই এই সিজনের প্রথম কড়াইশুঁটির কচুরি, আর শেষবারও বলা যেতে পারে, নইলে আবার মটরশুঁটি ছাড়াতে হবে, যেটা আমার ছোট থেকে একদম ভালো লাগে না। তোমরা কারা কারা আমার মতো মটরশুঁটি ছাড়াতে অপছন্দ করো কমেন্ট করে জানিও কিন্তু। তো আজকে তো মা মেয়ে মিলে মটরশুঁটি কচুরি করতে চলে এসেছি। তো এগুলো পুরগুলো রেডি হয়ে গেছে, পুরগুলো ভরে নিয়েছি। প্রথমে একটু চেষ্টা করলাম ময়দা দিয়ে বেলতে, তারপরে দেখলাম না, তেলটা নষ্ট হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, তাতে ময়দা দিয়ে বেলা যাবে না। পরবর্তী কচুরিগুলো কিন্তু আমি তেল দিয়ে বেলেছিলাম। যাই হোক, মোটামুটি ফুলেই ছিল। চলো, এই সঙ্গে সঙ্গে করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আজকে কমেন্টসে কেউ কেউ লিখেছ যে আমি যেহেতু অসুস্থ, তো আমি কেন আমার মেয়ের বিয়ের কথা ভাবছি না। আচ্ছা, তোমরা জানো আমার মেয়ের কত বয়স? সবে ক্লাস 12-এ পড়ে। আমার জীবন অনিশ্চিত বলে ওর জীবনটাও কি আমি অনিশ্চয়তার মধ্যে পাঠিয়ে দেব? ওর বাবা আছে, ওদের নিজস্ব বাড়ি আছে, ওর নিজের ভবিষ্যৎ তৈরি আছে। এত ছোট একটা মেয়ের এই কথা আমি কেন ভাববো? ও নিজের পায়ে দাঁড়াক, নিজের ভবিষ্যৎ নিজেই করে নিতে পারবে, তার জন্য আমাকে প্রয়োজন হবে না। নিজের ভবিষ্যৎটা অনিশ্চিত বলে ওর জীবনটাকে অনিশ্চয়তার পথে ঠেলে তাড়াতাড়ি করে ওকে কোথাও একটা পাঠিয়ে দিয়ে ওর জীবনটা নষ্ট করার পক্ষপাতিত্ব আমরা কেউ নই। আর বর্তমান দিনে এটা কেউ ভাবেও না। এত ছোট মেয়ের বিয়ের কথা ভাবলে হয়তো এবার পুলিশ আমাকেই ধরে নিয়ে যাবে। তো যাই হোক, এটা জোকসে পার্ট, যে পুলিশ ধরে নিয়ে যাবে সেটা ঠিক নয়। কিন্তু কথা হচ্ছে যে ওকে আমি জন্ম দিতে পারি, কিন্তু ওর ভবিষ্যৎ নিয়ন্ত্রণটা আমি নই। আমি ওর ভবিষ্যৎ গড়ে দিতে পারি, কিন্তু ওকে এত তাড়াতাড়ি ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারি না। আচ্ছা, আর কিছু বন্ধু আমার সাথে যোগাযোগ করতে চেয়েছো, তাদেরকে বলি আমার মেল আইডি আছে, প্লিজ মেল আইডিতে কন্ট্যাক্ট করো, আমি ওখানে ফোন নাম্বার দেব। দেখো, ইউটিউব তো একটা ওপেন প্ল্যাটফর্ম, তো সেখানে আমি ডাইরেক্ট ফোন নাম্বারটা দিতে পারি না, কারণ এটা পাবলিক হয়ে গেলে অনেক সময় অনেক প্রবলেম হতে পারে। সেই জন্য তোমরা চাইলেও আমি এখানে ওপেন প্ল্যাটফর্মে দিতে পারছি না আমার ফোন নাম্বারটা। তোমরা মেল করো, আমি মেলে পার্সোনালি আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো। তো খাওয়া দাওয়া সবার শেষ, আর আমি এখানে বসে আছি। তার একটাই কারণ, প্রথমত ওষুধ খাওয়া হয়নি, ওষুধ খাবো, আর দ্বিতীয়ত মাম এখানে পাশে বসে পড়ছে। আমি আর মাম এক ঘরে শোবার জন্য, মাম জেগে আছে, তা আমি বসে বসে একটু ভিডিও টিডিও দেখবো। আমি এখানে বসে থাকবো, আর মিঠিকে ওর বাবার সাথে শুতে পাঠিয়ে দিয়েছি, যাতে মিঠির তো ভোরবেলা স্কুল আছে না, ও যদি জেগে থাকে অসুবিধা হয়ে যাবে, ওর তো সেই 5:30টাতে উঠতে হবে। ওর এখানে স্কুল ড্রেস রাত্রে সব গোছানো হয়ে গেছে, ও ব্যাগ ট্যাগ গুছিয়েছে, খাওয়া দাওয়া সেরেছে, তারপরে ও গেছে। তো যাই হোক, এটা বলার যে সবাই কড়াইশুঁটি কচুরি দেখে বলবে যে তুমি না কিডনি পেশেন্ট, তুমি খাও না। আমি খাই না, আমি খাইও নি, কিন্তু বছরকার দিনে বাচ্চাদের করে দিতে হয়। প্রতি বছর অনেক বেশি বার করে দিই, এবছর আজকে ফার্স্ট টাইম করলাম।
আর হ্যাঁ, হচ্ছে মাম কিন্তু আজকে কড়াইশুঁটির পুরটা মাম বানিয়েছে। ও একটু একটু করে শিখছে। ওর আসলে কি, ওর না রান্নায় খুব ইন্টারেস্ট। আমি ওকে করতে দিতে চাইনি। ও ও জেদ করলো, আর ওর তখন পড়ে টড়ে এলো, এসে বললো যে আমি তো এক্ষুনি পড়ে এলাম, আবার তো এক্ষুনি আমি পড়তে বসবো না, একটু তো গ্যাপ দেবো, তা আমি একটু পুরটা বানাই। কিভাবে বানাতে হবে তাহলে শিখে যাব। তো কড়াইশুঁটি ছাড়ানো থেকে পুরো পুরটা তৈরি করা সমস্ত কিছু মাম করেছে। আর আমি সে সময় বসে ময়দা মাখলাম, পরে আলুর দমটা বানালাম। তো যাই হোক, মাম এইটুকুটুকু করেই ও সব শিখে যাচ্ছে। তো ভালোই করেছিল পুরটা, মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট করেছিল। বাটাবুটি ঠিকঠাকই হয়েছিল, থিকনেসটাও একদম ঠিক হয়েছিল। আবার মিঠির কালকে ইচ্ছা হয়েছে ও বন্ধুদেরকে খাওয়াবে, তো বেশ খানিকটা রেখে দিয়েছি, সকালবেলা ওকে বানিয়ে দেব টিফিনে। এবং ও জেনারেলি কি টিফিনে যদি কখনো লুচি বা কিছু নিয়ে যায়, দুটোর বেশি নেয় না। কালকে বলেছে আমাকে 4টে দেবে, আমি আমার ফ্রেন্ডদের খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, সেটাই হবে। তো সেটাই। আর এই যে সব একজন পর্দা টর্দা সব দিচ্ছে শোয়ার সময়। মিঠিকে বললাম তুমি চলে যাও কি বাপির সাথে শো, আর আমি আর দীপাই এখানে শোবো। এখানে মানে কি আর একটা ঘরে শোবো, আমাদের তো দুটো ঘর। মামের ঘরে আমি মামের সাথে শোবো, আর মিঠি আর ওর বাবার সাথে চলে যাচ্ছে। কারণ মিঠি যদি শোনে মামের ঘর বলে, কেন আমার ঘর না? তো যাই হোক, তো এই। আর মামের তো পরীক্ষা এগিয়েই আসছে, বুঝতে পারছো, মার্চের 3 তারিখ থেকে। ওই জন্য ও পড়বে বলে এবার ওর পাশে একটু জেগে খানিকক্ষণ বসে থাকবো। যদিও আমি জানি আমি অনেকক্ষণ পারবো না, যতটা পারবো। হাই ওঠা স্টার্ট হয়ে গেছে, তাই বলছে হাই ওঠা স্টার্ট। দেখো চোখ মুখটা কত ফুলে রয়েছে। ঘুম থেকে যখন দুপুরে উঠেছি তখন আরো বেশি ফোলা ছিল। যাই হোক, এবার দেখছি যে থাকতে পারি কিনা পরশু পর্যন্ত, দেখা যাক কি হয়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।